দীঘার সমুদ্র সৈকত উপকূলেই রয়েছে এমন একটি হোটেল, যেই হোটেলে রাত নামলেই শোনা যায় অদ্ভুত এক আর্তনাদ। এমনও শোনা যায় যে রাত নামলেই সেখানে ঘুরে বেড়ায় এক অবিশ্বাস্যকর ছায়া। কি সেই ছায়া এবং কেনই বা তারা রাত নামলেই এমন আর্তনাদ করে? নমস্কার বন্ধুরা, আমি আকাশ রয়েছি তোমাদের সাথে এবং তোমরা শুনছো রাতের আড্ডা। আজ আমরা আরও একটি নতুন ভৌতিক গল্প শুনে নেব রিকুর মুখ থেকে। তোমরা যদি এখনও আমাদের চ্যানেল রাতের আড্ডাকে সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এরকম আরও ভৌতিক গল্প শোনার জন্য। তো চলো বন্ধুরা, আর বেশি দেরি না করে আমরা নেমে পড়ি রাতের আড্ডার সেই রহস্যময় জগতে, যেখানে আলো নিভে যায় এবং শুরু হয় গল্প। নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। যেমনটা তোমরা শুনলে আকাশের কাছ থেকে, ঠিক তেমনটাই হয়েছিল আমাদের সাথে। আমরা এই ঘটনাটা ঠিক হয় আমাদের করোনার পরে, যখন লকডাউন পুরোপুরি বন্ধ হয়ে যায় 2020 সালে। একদম, যখন আবার স্বাভাবিকভাবে মানুষজন চলাফেরা করছে। একটা কথা কি বলতো, যা লকডাউনে যারা মানে সবাই যখন আমরা বাড়ি বন্দি, ঘরবন্দি ছিলাম, সবারই না মানে কেমন একটা করোনার জন্য বলো বা যার জন্য বলো একটা অস্বস্তি ফিল হচ্ছিল, যে প্রায় অনেক দিন আমরা ঘরে বন্ধ ছিলাম। এবার আমরা ঠিক করি কোথার থেকে ঘুরে আসা যাক, কাছাকাছি কোথার থেকে ঘুরে আসা যাক। এবার আমার মা বাড়ি হচ্ছে আমার বাড়ির থেকে মাত্র 5 মিনিটের দূরত্ব। তো মা ছোটো মামাকে ফোন করে বলে, তাহলে ভাই তাহলে চল কোথার দিয়ে ঘুরে আসি, এখন তো সব মোটামুটি আর তো কোনো ইয়ে নেই, সবাই তো সব জায়গায় ঘুরতে যাচ্ছে। তা আমার মাও বলছে হ্যাঁ ঘুরতে যাওয়া যায়। তো সেইভাবে প্ল্যান হয় যে কাছাকাছি যাব। এবার দেখবা বাঙালিদের কাছাকাছি একদম কাছে যেতে গেলে কোথায় আছে? দীঘা। তো আমরা ঠিক করেছি দীঘায় যাব, দু রাতের জন্য। 2 রাত থাকবো, 3 দিনের দিন বাড়ি চলে আসবো। এবার আমরা মোটামুটি আমরা যাই, আমার ফ্যামিলি 4 জন, ছোটো মামার ফ্যামিলি 4 জন, আর আমার বড় মামার মেয়ে গেছিল, ওরা 3 জন। মোটামুটি 8-10 জন মিলে আমরা গেছিলাম, 10-11 জন মিলে গেছিলাম। আমরা একটা গাড়ি ঠিক করি, সেটা হচ্ছে উইঙ্গার, যে গাড়িগুলো দেখবে, যে 12 সিটের যে গাড়িগুলো হয়। এবার অতজন লোক ভালো কথা, আমরা ঠিক করেছি রাত্রে বেরোবো। রাত 12টার সময় আমাদের গড়পাড়ার থেকে পিক আপ পয়েন্ট হয়। যেই ড্রাইভারটা গাড়িটা নিয়ে আসে, সে ছিল হচ্ছে আমাদের চেনাশোনা ড্রাইভার। এবার আমরা যখন রাত 12টার সময় গড়পাড়ার থেকে গাড়িতে ওই লাগেজগুলো তুলছি, তখন আমার চোখ পড়ে গাড়ির পিছনের চাকা হাওয়া নেই। আমি ড্রাইভার দাদাকে বললাম যে দাদা, গাড়ির পিছনের চাকায় কিন্তু হাওয়া নেই। তো ও দেখে বলে যে ভাই হাওয়া নেই, এটা পাংচার হয়ে গেছে। তাহলে চলো চেঞ্জ করি আমরা তুমি মিলে। হ্যাঁ, আমি দাদাকে হেল্প করছিলাম। এবার যা হোক, আমরা দুজন মিলে গাড়ির স্টেপনিটা, গাড়ির চাকাটা খুলে গাড়ির স্টেপনিটা গাড়িতে লাগায়। যখনই লাগাচ্ছি গাড়ির স্টেপনিটা, ঠিক রাত ওটা তখন 12:30 বাজে, তখনই আমাদের পাশে একটা লাল কালারের সুমো এসে দাঁড়ায়। আর সেই সুমোর থেকে একজন মুখ বাড়িয়ে বলে, ভালো করে লাগাস, দেখি সেটা কিন্তু অনেক দূরে যাবে, রাস্তায় কোনো বিপদ না হয়। আচ্ছা, অচেনা কেউ এসে? আর আমরা চিনিও না। আর এটাও বলে যে তোরা যেখানে যাচ্ছিস সেই জায়গাটা তোরা নাই যেতে পারতিস। এবার সেই জায়গাটা তোরা নাই যেতে পারতিস, এরকম করে বলে। এবার ড্রাইভার দা মানে ওই রেঞ্জটা দেখে তাকিয়েছে, বলছে কে? যেই তাকিয়েছে, সেই গাড়িটা মানে ওখান থেকে জোরে চালিয়ে বেরিয়ে গেছে, মানে আর দেখা যায় না গাড়িটা।
আমার মামারা এসছে, এবার ড্রাইভারদা বলছে যে এই ব্যাপার হয়েছে। এবার মামা ভাবলো যে এই রাত্রেবেলায় কারা এরকম করে বলল আর কেই বা আসলো। আর দেখো সত্যি কথা বলতে আমার মামা বাড়ি একদম প্রপার একদম রাস্তার উপরে, আর আমার মামা বাড়ি আমার মামাকে সবাই চেনে, আর আমাদেরও মোটামুটি চেনে। এবার মামারা ভেবেছে হয়তো তার কোনো বন্ধু বান্ধব বলতে পারে, হয় না যে তুমি কাউকে বললে যে ভাই আমি ঘুরতে যাচ্ছি, হ্যাঁ, সে হয়তো আড্ডা চলে তো বলতেই পারে, একদম এটা তো সে স্বাভাবিক। বলতেই পারে। তো মামা ওরও গ্রাহ্য করেনি, বলছে ঠিক আছে চ, অনেক এমনিতে 12টার সময় বেরোনোর কথা, 12:30 বাজে, চ গাড়িতে উঠে পড়ি। মোটামুটি আমরা, আর সময়টা ছিল কিন্তু শীতকাল, একদম এই ডিসেম্বরের কথা বলছি আমি, একদম ডিসেম্বরের কথা বলছি। তো যা হোক খুব ঠান্ডা, আমরা সব গাড়ির দরজা ফরজা মানে জানলা ফল্লা সব দিয়ে আমরা গাড়ির মধ্যে মজা করতে করতে যাচ্ছি, বিভিন্ন ধরনের কথাবার্তা আড্ডা মারতে মারতে যাচ্ছি। আমরা যখনই গোবরডাঙ্গা ক্রস করলাম তখনই না আমার মামির মানে কেমন একটা শরীরের ভিতরে কেমন একটা অস্বস্তি হচ্ছে। বলছে আমার শরীরটা খুব ভালো, আমার শরীরটা ভালো লাগছে না, আমার কেমন একটা হচ্ছে। এবার মামিকে সবাই জল জল দেয় যে কী হচ্ছে। এবার তখন বলছে ওই দরজা গাড়িটা দাঁড়াও, সাইডে দাঁড় করাও, আমি বমি করব। তো গাড়িটা সাইডে দাঁড় করিয়েছে, মামি বমি করে, তো বমি করার পরে মামি আবার গাড়িতে ওঠে, তাকে জল টল দেয়, তারপরে আবার গাড়িটা ছাড়া হয়। ঠিক আরও কিছু দূর যাওয়ার পরেই আমাদের প্রত্যেকেরই মানে বীভৎসভাবে অস্বস্তি হতে শুরু করে। সে এত অস্বস্তি হচ্ছে তুমি জানো না। তখন ড্রাইভারদা বলে যে অনেকদিন বাড়ি বন্ধ ছিলাম, আমরা বাড়িতে ছিলাম, এক কাজ করো, গাড়ির দরজা গাড়ির কাঁচগুলো খুলে দাও, একটু হাওয়া ঢুকুক। আর আমরা কি পুরো গাড়িটার কাঁচগুলো উঠিয়ে দিয়েছিলাম, একটা কাঁচে নামানো ছিল না। শীতকালে স্বাভাবিক ওটাই সবাই করে। এবার ড্রাইভারদা বলছে যে সাফোকেশন হতে পারে তোমাদের, হট করে উঠেছো। এবার যা হোক ড্রাইভারের কথার মতন কাঁচ আমরা খুলেছি। তারপরে একটু আমাদের সবারই শরীরটা ভালো লাগে, মানে তখন সবারই একটুখানি সুস্থ হয় যে না এবার তাহলে সুস্থ বোধ করছি, আবার যাচ্ছি। এবার হট করে যেতে যেতে গাড়িটা এক সাইডে করে ড্রাইভার, মা বলছে কি হয়েছে, বলছে মনে হচ্ছে পিছনের চাকাটা মনে হয় আবার লিক হয়েছে বা পাঞ্চার হয়েছে। বলছে কই দেখো তো। তো নেমে দেখে যে এবার লিক হয়নি, কিন্তু গাড়ির চাকাতে হাওয়া একদমই নেই। যেই চাকাটা চেঞ্জ করেছিল সেই চাকার কথাই বলছি, স্টেপ নিতে। তো মামা বলছে তাহলে রাস্তা কোনো দোকানের থেকে হাওয়া দিয়ে নিস গাড়িতে। বলছে হ্যাঁ তাই করা যাবে। মানে বিশ্বাস করবে না, গাড়ির চাকা পুরো একদম বসে গেছে, ওই হাওয়াতে যাওয়া যায় না। আর একটা কথা যে আমরা যাচ্ছিলাম মেন রোড থেকে, আর দেখবা মেন রোডে তোমার গাড়ির গ্যারেজ বা দোকান বলো খোলা থাকবেই থাকবে, কখন কি বিপদ হয় বলা যায় না। আমরা গোবরডাঙ্গা থেকে দীঘায় গেছি, তাও আমরা কোনো গাড়ির দোকান খুঁজে পাইনি, কোনো হতে পারে অনেক রাত হয়ে গেছে, এরকম কোনো কারণ হতে পারে। বলছি কোনো দোকান আমরা খুঁজে পাইনি। আমরা যখন বারাসাত ক্রস করলাম, বারাসাত ক্রস করে যখন চা খেতে দাঁড়াই, সময় চা খেতে দাঁড়িয়েছিলাম একটা আমাদের ওখানে খুব বারাসাত ক্রস করে একটা দোকান আছে, খুব ভালো চা করে, ওখানে চা খেতে দাঁড়ালাম। তখন এবার ড্রাইভারদা তো একটা মনে সংশয় থাকে যে কতক্ষণ যাবো এইভাবে, কারণ গোবরডাঙ্গার থেকে বারাসাত অব্দি একটাও দোকান খুঁজে পাইনি যেখানে হাওয়া দেবে। আর এমনকি তোমরা তাহলে বলবে যে পেট্রোল পাম্পে তো হাওয়া দেওয়া যায়। হুম 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 পেট্রোল পাম্পে মানে আমাদের গোবরডাঙ্গার থেকে বাসের যতগুলো পেট্রোল পাম্প পড়েছিল, একটা পেট্রোল পাম্পের হাওয়া মেশিন কাজ করছে না, সব করা বন্ধ। স্ট্রেঞ্জ বিষয়। স্টেজ বিষয়। তো ড্রাইভারদা নেমে আবার তখন চা খাচ্ছে আর দেখে যে ও একটু অবাক হয় যে আমার মামাকে বলে যে আমি তোমাকে বললাম না যে গাড়ির চাকায় হাওয়া নেই। বলছে হ্যাঁ। বলছে এই দেখো গাড়ির চাকায় কিন্তু আবার হাওয়া। বলছে কি বলছিস তুই? বলছে হ্যাঁ দেখো। মামা দেখেছে, মামা বলছে তাহলে আমিও কি ভুল দেখলাম? বলছে কি হচ্ছে বিষয়টা? বলছে কিচ্ছু না, তুই বাদ দে, চাটা খা, হয়তো আমরা ঘুম চোখে আছি বলে দেখছি।
কিন্তু আমার মামা আমার বাবাকে বলে যে এই বিষয় আমরা কি তাহলে ভুল দেখলাম? তো বাবা বলছে, দেখ হতেই পারে, সবাই রাত্রেবেলায় শীতকালে সবাই একটু ঘুমচোখ থাকে, হয়তো আমরা ভুল দেখতেই পারি। তো মা বলছে এতটা ভুল দেখবো কি আমরা? ও যা হোক, আবার বাসার থেকে চা খেয়ে গাড়িতে উঠি। উঠে আর কোথাও দাঁড়ায়নি, একদম সোজা হাইওয়ে ধরে দীঘার দিকে যাওয়া আমরা শুরু করলাম। প্রায় দীঘা মানে আমরা কলকাতা ছাড়িয়ে আমরা দীঘা যাওয়ার আগে দেখবে একটা জায়গা আছে কোলাঘাট। হুম হুম কোলাঘাটে যখন ঢুকি তখন সকাল ভোর 4টে বাজে। কোলাঘাটে দাঁড়ালাম, আবার চা খেলাম। চাটা খেয়ে আমরা আমাদের মতন ছবি টবি তুলে ড্রাইভার দা একটুখানি ফ্রেশ ট্রেশ হলো। আমরা গাড়িটা অনেকক্ষণ ধরে চলছিল, গাড়িটাকে রেস্ট দেওয়া হলো। তো আবার আমরা কিছু সকালে খাবার দাবার খেয়ে, আর বলে রাখি যে আগের দিন রাত্রে আমরা কিছু খাবার নিয়ে এসেছিলাম। ডালডা খেয়েছো তোমরা কোনোদিন? হ্যাঁ হ্যাঁ, ডালটা খেয়েছি। আমার মামি না ডালডা করে নিয়ে এসেছিল। বিশ্বাস করবে না আকাশ, ডালডাটা পুরো নষ্ট হয়ে গেছে শীতকালে, পুরো নষ্ট হয়ে গেছে। শীতকালে তো নষ্ট হওয়ার কথা না। নষ্ট হওয়ার কথা না, কিন্তু কিন্তু পুরো ডালডাটা নষ্ট হয়ে গেছে। না, অনেক সময় হতে পারে যে গরম জিনিস আবার প্যাক করলে সেটা নষ্ট হয়ে যায়, এরকম কি কিছু ছিল? না, মামি অনেকক্ষণ আগে রান্না করে রেখেছিল, মামি ঠান্ডা করে ওটাকে প্যাক করেছে, তাহলে নষ্ট হওয়ার কোনো তো ব্যাপার না। তা যা হোক, ওই খাবারটা আমরা ফেলে দিয়েছি। আমরা ওখান থেকে কিছু সকালে কলা পাউরুটি কিনে কিছু খেয়ে দিয়ে গাড়িতে উঠি। গাড়িতে উঠতে যখন যাই তখন কিছুক্ষণ পরে আবার একটা আওয়াজ হয়, একটা দাম করে আওয়াজ হয়, মনে হচ্ছে কিছু বাস্ট হয়ে যায়। তখন আর গাড়িটা দেখে একটু ডিসব্যালেন্স হয়ে গেছে, তখন ড্রাইভার বুঝতে পেরেছে গাড়ির চাকা বাস্ট হয়েছে। ও আবার দাঁড়িয়েছে, দেখে যেই জায়গাটায় হাওয়া দেখেছিল, মানে যেই জায়গাটা হাওয়া ছিল না সেই জায়গাটায় আবার বাস্ট হয়েছে। বলছে যে আমার গাড়ির চাকাতে তো তাহলে বাস্ট হয়ে গেল, আমার তো আর কোনো স্টেপনি নেই। এবার তখন তো সবার মাথায় হাত যে গোবরডাঙ্গার থেকে যখন উঠেছিলাম তখন স্টেপনি চেঞ্জ করেছে, দেখো একটা গাড়িতে কিন্তু একটাই স্টেপনি থাকে তোমার। বলছে তাহলে কী করা যায়? বলছে আশেপাশে কোথাও দোকান দেখতে হবে, আমরা চাকাটা যে করে হোক ঠিক করে দীঘাতে গিয়ে তারপরে দেখা যাবে। আর যেখানে বাস্ট হয়েছে তার একটুখানি সামনে এটা দোকান ছিল। তো যা হোক, আমরা সবাই মিলে চাকাটাকে খুলে টুলে ওই দোকানে নিয়ে যাই, দোকানে সারাই করে আবার গাড়িতে লাগিয়ে আবার দীঘার দিকে আমরা যাই। যা হোক, তখন আর কোনো সমস্যা হয়নি। এইবার আমরা যাওয়ার আগের থেকে না অনলাইনে দীঘার হোটেল বুক করে গেছিলাম। দেখবা দীঘার যে গেটটা আছে সেই গেটটা ছাড়িয়েছি, আর আমাদের হোটেলের লোকরা আমাদের ম্যাপ দিয়ে দিয়েছিল, যে দীঘার গেট থেকে ম্যাপ দিয়ে দিয়েছিল ফোন করে, যে এই ম্যাপের থেকে তোমার দেখে চলে আসবে। ভালো কথা। এবার দেখো, দীঘাতে আমরা প্রথমেই আমাদের দিক থেকে যেতে, দীঘা পরে হচ্ছে আগে ওল্ড দীঘা, তারপরে নিউ দীঘা। এবার ওই রাস্তা ধরে যেতে হবে। এবার আমাদের না গুগল ম্যাপ দেখাচ্ছে ওই দীঘার গেটটা ছাড়িয়ে বাঁ দিকে ঢুকতে হবে, আর বাঁ দিকে না পুরো একদম সরু রাস্তা বলি। ড্রাইভার বলছে দেখো, তারা তো সব জায়গায় গাড়ি চালিয়ে বেড়ায়, তারা তো সব রাস্তা চেনে। বলছে এইদিকে কোন হোটেল আছে, আমি তো চিনি না। এবার আমরা সবাই বলছি তুমি চলো না, এদিকে হোটেলটা আছে। আর যা হোক, মেন রাস্তা ছেড়ে আমরা ওই রাস্তায় ঢুকেছি। তোমরা বিশ্বাস করবে না, আমরা যখন রাস্তায় ঢুকি কিছু দূর যাওয়ার পরেই আমরা দেখতে পাই যে বাঁশঝাড়, মানে দুপাশে শুধু বাঁশঝাড় রাস্তা। আমরা তো সবাই ভয় পেয়েছি কোথায় ঢুকলাম, তো জঙ্গলের মধ্যে ঢুকলাম। আর রাস্তাটা পুরো ওরকম, ওই দুপাশে বাঁশঝাড় আর মাঝখান দিয়ে রাস্তা যাচ্ছে, একদম পুরো ওরকম রাস্তা। তো আমরা আবার ওখানে গাড়ি থামিয়ে হোটেলের মালিককে ফোন করলাম, যে বললাম যে এই ব্যাপার। হোটেল মালিক বলছে আপনারা ওটা ছাড়িয়ে আসুন, ওটা ছাড়িয়েই দেখবেন একদম সমুদ্র সৈকতের পাড়েই আমাদের হোটেল। তো যা হোক, আমরা আবার যাচ্ছি। বাসটা শেষ হওয়ার পরে দেখলাম যে না, এবার অনেকগুলো হোটেল দেখা গেল।
ভালো, আমরা যাচ্ছি। এবার আমরা একদম আমাদের হোটেলের সামনে গিয়ে গাড়িটা দাঁড় করালাম। আমরা যখন গাড়িটা দাঁড় করালাম, যখন আমরা নিচে নামলাম, হোটেলটা যখন দেখি না, হোটেলের ফ্রন্টে হোটেলটা কেমন ছিল, একদম লম্বা, মানে চওড়া ছিল না কিন্তু খুব লম্বা ছিল হোটেলটা। আর ফ্রন্টের উপরে না অনেকগুলো মানে তোমার ওই কাঁচ, মানে উপরে কাচের কাজ করা ছিল, পুরো কাচের যে বারান্দা হয়, আর সেই কাচগুলো না ভাঙা ভাঙা ছিল, নীল কালারের কাচ ছিল আর ভাঙা ভাঙা ছিল, একটা দুটো করে ভাঙা ভাঙা। এবার আমরা একটু হোটেলটা দেখে না একটু চমকে যাই যে হোটেলের কাচ ভাঙা। হোটেলটা দেখে না আমাদের ভালো লাগেনি যে, আর মানে বিশ্বাস করো খুব ভিতরে হোটেলটা, ওখান থেকে তোমার সমুদ্রে যেতে গিয়ে তোমার মোটামুটি হেঁটে 15 মিনিট যেতে হবে, আর ওখান থেকে গাড়ি ঢুকবে না সমুদ্রে, একদম সরু রাস্তা, যেখানে হোটেলটা না ওইখানেই রাস্তাটা শেষ, আর ওইখান থেকে হয়তো মাত্র তোমার সাইকেল আর বাইক যেতে পারবে, সেরকম রাস্তা শুরু। তো আমরা ব্যাগ ফ্যাগ নিয়ে হোটেলে চেকিং করলাম, আমাদের 2তলায় রুম দিয়েছে। আমাদের 3টে রুম দিয়েছিল। ও তার মধ্যে বলে রাখি, আমার দাদার বৌদি গেছিল, মানে আমার মামার ছেলে আর তার বৌমা গেছিল। 3টে রুম দিয়েছিল। এবার তারা নতুন বিয়ে করে, এবার তাদের তো রুম আলাদা লাগবেই। তাদের রুমটা দেয় 3তলায় আর আমাদের রুমটা দেয় 2তলায়। আমরা 4জন, আমরা ফ্যামিলি 4জন ছিলাম একটা রুমে, আর মা ফ্যামিলি ওরা খুব একটা বড় রুম নিয়েছিল, তারা 5-6 জন ওরা একটা রুমে ছিল, আর দাদা বৌদি উভয় রুমে ছিল। দুপুরবেলায় যখন মানে দুপুর আমরা ঢুকতে ঢুকতে ওই 10টা-11টা বাজে। আমরা সেদিন আর কেউ সমুদ্রে যাইনি, কারণ মানে সেই সময় যাইনি, বিকেলে গেছিলাম, কারণ সেই সময় আমরা খুব একটু ক্লান্ত হয়ে গেছি, একটু খেতে হবে, আমাদের ফ্রেশ হতে হবে। আমরা যা হোক রুমের বাথরুমে স্নান টান করলাম, স্নান টান করে বাইরে কিছু হোটেলে একটা খাবার দাবার খেয়ে আবার রুমে এসেছি। এবার ওই হোটেলে একটা নিয়ম ছিল যে সন্ধ্যে 7টার মধ্যে নাকি তোমাদের হোটেল ঢুকতে হবে। আর আমি এতবার দীঘায় গেছি, এরকম কোনো হোটেল আমি পাইনি যে সন্ধ্যে 7টার মধ্যে তোমার রুমে ঢুকতে হবে। হ্যাঁ, বড় জোর কটা, 10টা, 11টা, অনেক অনেক হোটেল তুমি ঢুকতেই পারো, 7টা অনেক আর্লি হয়ে যায়। অনেক আর্লি। এবার আমরা ভাবছি যে তাহলে আমরা, মানুষ তো সন্ধেবেলা সমুদ্র পাড়ে গিয়ে একটু চা, একটু মুড়ি, এইগুলোই তো খায়। সমুদ্র আমরা দেখতে যাচ্ছি, কারণ এইগুলো তো দেখতে যাবো মানুষে। আমরা ভাবি যে এই কেমন নিয়ম হোটেলের। তা যা হোক, বাদ দাও। আমরা বিকেলবেলায় ওই নিয়মটা যখন দেখি, তখন আমরা একটুখানি শুয়ে বিকেল ঠিক 4:30টার দিকে সমুদ্র সৈকতে যাই। এবার দেখো, আমাদের বাবা মা তো সব বয়স্ক, এবার তারা তো খুব একটা হাঁটতে পারে না। এবার যা হোক, আমরা সমুদ্র সৈকতে যাই। এবার বাবা মাকে ধরে ধরে নিয়ে যাই। বিকেলবেলায় সমুদ্র সৈকতে গেলাম, আমরা সমুদ্র সৈকতে ঘুরলাম, ভালো মজা করলাম, ওখানে ছবি টবি তুললাম, সব ফ্যামিলি ফটো তুললাম একসাথে। এবার অনেকক্ষণ হয়ে গেছে, তখন 6টা, প্রায় 6:30 বাজে। এবার আমার বাবা বলছে 7টা বাজতে যায়, রুমে চলো, এরপরে কিন্তু আর ঢোকা যাবে না। এবার আমরা তো বাচ্চা, আমরা বলছি না এখনই রুমে যাব না, একটু থাকবো। বলছে না না, 7টার উপরে গেলে কিন্তু ঢোকা যাবে না। তো যাও, মোটামুটি একটা মনে দুঃখ নিয়েই আমরা, যে বাচ্চারা ছিলাম, আমি বলো, আমার দিদি বলো, বা যারাই বলো, তারা দুঃখ নিয়ে রুমের দিকে যাই। রুমে ঢুকি, যখনই 7টা বাজে তখনই দেখলাম যে রুমের মেন গেটটা বন্ধ হয়ে যায়। মানে বন্ধ হয়ে যায়, মানে বন্ধ করে দেয় ওরা ভিতরে আছে, বলছে আপনাদের যা লাগবে আমাদের বলবেন, আমরা আপনাদের এনে দেবো, কিন্তু আপনারা আর বাইরে যাবেন না। বলছে তাহলে যদি কোনো মেডিকেল এমার্জেন্সি হয়, বলছে সেইটা আলাদা কথা। দেখো 7টার থেকে এবার ঘুরতে গেলে দেখো ঘুম তো আর হয় না, 7টার থেকে অতক্ষণ কী করবো। এবার আমরা ভাবি যে তাহলে একটা রুমে বসে আমরা একটু গল্প টল্প করবো, একটু নাচ গান করবো। আর যথারীতি মামিদের রুমে যায়, মানে মামাদের রুমে আমরা যাই, আর দাদা বৌদিরাও সেই রুমে আসে। আমরা সবাই একসাথে এক রুমে থাকি।
থেকে গল্প করি আর গান চালিয়ে আমরা মোটামুটি নাচ টাচ করি। ভালো বেশ এরকম আমরা একটা সময় কাটাচ্ছিলাম। ঠিক 9টা বাজে, এবার তখন আমাদের খিদে পেয়েছে, তখন আমাদের যারা রুমের যারা সার্ভিস যারা দেয় তারা এসে আমাদের খাবারটা দিয়ে যায়, বলছে আপনাদের খাবারটা খেয়ে নিন। তা যা হোক ওই রুমে বসেই আমরা খাবারটা খাই, খেয়ে দিয়ে যে যা ঘরে চলে যাই। আর কি করব, একটু রাত্রে ঘুমাতে হবে, কারণ আগের দিন রাতে সবাই জার্নি করে এসছে। আর দাদা বৌদি 3তলায় চলে যায়। আমরা সকালে না একটা জিনিস লক্ষ্য করিনি, আমাদের রুমের যতগুলো টিভি ছিল না, সব টিভি ওই ব্যালকনিতে, মানে ব্যালকনির নিচে সব 1, 2, 3টে করে সাজানো রয়েছে। একটা টিভি ঘরে নেই। আর টিভিগুলো কেমন টিভি জানো, আগেকার টিভি দেখেছো? সিআরটি টিভি যেগুলো, হ্যাঁ, ওই কাজগুলো নিচে আর ওই পিছনটা উপরে, মানে একদম আকাশের দিকে, একদম ওরকম করে রাখা। এবার আমরা ভাবছি টিভিগুলো বাইরে কেন, টিভি তো নিশ্চয়ই তাহলে টিভির জায়গায় থাকবে। এবার আমরা রুম মালিকরে না, যে রুম সার্ভিস দিতে আসে তাদের ডাকি, বলছে এই টিভিগুলো বাইরে কেন, যে আমাদের রুমে তো তাহলে একটু টিভি লাগানো যাবে, তাহলে আমরা একটু কিছু দেখতাম। তা তখন ও একটা কথা বলে, ওই দাদাটা বলে না টিভি লাগানো যাবে না। এবার আমার বাবা বলছে কেন? বলছে না টিভিতে জল পড়েছে তো এখন শুকাতে দিয়েছি। বলছে টিভিতে জল পড়েছে মানে? বলছে না আপনি বুঝবেন না, ও টিভি লাগানো যাবে না, টিভি খারাপ আছে, ও এখন চেঞ্জ করা যাবে না, আপনারা টিভি দেখতে হবে না, আপনারা নিজের ঘরে যান, আমাকে আর কিছু জিজ্ঞাসা করবেন না, এ বলে চলে গেল। এবার বাবার না খটকা লাগে, টিভিতে জল পড়েছে শুকাতে দিয়েছে মানে কি, কথাটা কোনো মানে আছে? না একদমই মানে নেই। এবার আমরা আমাদের রুমে যাই, রুমে গিয়ে আমি মা বাবা দিদি একসাথে খাটে বসে থাকি, আর খাটে বসে কথা বলি যে রুমটা ভালো না বৃত্তান্ত। আমাদের রুমের যে জানলাটা ছিল, মানে বাথরুমের সাইডে একটা জানলা রয়েছে, বড় জানলা। বাবা বলছে বাবু জানলাটা একটু খোল না। আমি যাই, জানলাটা যখন খুলি তখন জানলাটা খুলে দেখি পিছনে পুরো একদম ঘুটঘুটে অন্ধকার আর জঙ্গল পিছন সাইডে, আর কিনা বাজে গন্ধ আসছে। বাবা বলছে বন্ধ কর। তা রিকু, তোমরা যখন মানে হচ্ছে হোটেলটাতে ঢুকছিলে তখন চারি সাইড দেখে নাও নি যে হোটেলটা ওরকম জঙ্গল টঙ্গল এরকম সামথিং? না, আমি কি বললাম যে আমরা আমার লম্বা হোটেল ছিল তো, এবার পিছন সাইডটা দেখিনি। এবার হোটেলের বাইরে বেরিয়ে তো আমরা ওদিকে হাঁটতে শুরু করি, এবার পিছন সাইডটা কে দেখবে। এবার বাবা বলছে বন্ধ কর। এবার আমি বলছি বাবা হোটেলটা না ভালো না, পিছনে এরকম জঙ্গল, আসার সময় জঙ্গল, এখান থেকে সমুদ্র অনেক দূরে, তুমি এক কাজ করো মামাকে বলো যে কালকে সকালে যাতে রুমটা চেঞ্জ করে, একটু সমুদ্র সৈকতের সাইডে কোনো রুম টুম নিলে তাহলে কালকে দিনটা থাকতে পারবো, আর পরদিন তো বাড়ি চলে যাবো। বাবা বলছে হ্যাঁ তাই বলতে হবে। এবার আমি দরজাটা বন্ধ করে খাটে আসি, আর আমাদের রুমে একটা ওয়াল পেন্টিং ছিল, ওয়াল পেন্টিং করা ছিল, আর পেন্টিংয়ে 3টে ঘোড়া ছিল, মানে 3টে ঘোড়ার একটা ওয়াল পেন্টিং ছিল। আমার কেন জানি না মনে হয়েছে, মানে এখন আমি ভাবি, মানে বাবা আর মা শুয়ে পড়েছিল, দিদিও শুয়ে পড়েছিল, আমার তো তখন ফোন ছিল, এবার আমি ফোনটা ঘাঁটতে ইচ্ছা করছিল না, এবার আমি ফোনটা রেখে জাস্ট আমি চোখটা দেখছি যে কোথায় কী আছে। তখনই যখন দেয়ালের দিকে চোখটা যায়, আমি বিশ্বাস করবে না, আমি দেখি ওই ঘোড়ার চোখ থেকে না, আমি পরিষ্কার মনে আছে রক্ত দেখেছি। ঘোড়ার চোখ থেকে রক্ত পড়ছে? একদম। আমি এখনও জানি না যে কেন আমি জিনিসটা দেখেছি বা আমার সাথে কি হয়েছে। আমি বাবা বলছি বাবা ওঠো। বলছে কী হয়েছে? বলছে ওই দেখো ওই ঘোড়ার চোখ থেকে না রক্ত বেরোচ্ছে। বলছে কী বলছিস? বলছি হ্যাঁ। লাইট তখন রুমের লাইটটা অফ করে দিয়েছিলাম, আর দেখবা জিরো বলে একটা লাইট হয় না, ওই জিরো লাইটটা জ্বালানো ছিল। বাবা বলছে কোথায় দেখি তো? বলছে না কোথাও তো কিছু নেই। আমি বলছি বাবা আমি কিন্তু দেখেছি। বলছে না তুই বাচ্চা মানুষ, ছোটো মানুষ, কী দেখেছিস, শুয়ে পড়। তো যাই হোক আমি শুয়েছি, তখনই মার ফোন আসে ওই ঘর থেকে,
মামি বলছে যে তোমরা আমাদের ঘরে শিগগিরই আসো। বলছে কি হচ্ছে? বলছে আসো তো। এবার আমরা সবাই মিলে তাড়াহুড়ো করে আমাদের ঘর থেকে বেরিয়ে মামিদের ঘরে যাই। মামিদের ঘরে গিয়ে দেখি যে মামিদের যেখানে খাট ছিল সেই খাটের মাথার দিক থেকে, মানে খাটে যেইখানে মাথা হয় সেই মাথার দেয়াল থেকে ছোট ছোট মানে সদ্যজাত বাচ্চা পা কতটুকু হয়, মানে তোমার অল্প একটু হয়, আমাদের হাতের মুঠো চলে আসবে, ওই রকম বাচ্চাদের পায়ের ছাপ ওই খাটের থেকে শুরু করে একদম সিলিং অবধি গেছে। আর মানে ওটা ছাপটা ছিল হচ্ছে কাদার ছাপ। মনে হচ্ছিল না কেউ কোনো একটা বাচ্চা ওরকম দেয়াল বেয়ে বেয়ে উপরে উঠেছে পায়ে কাদা নিয়ে। পায়ে কাদা নিয়ে। এবার আমরা বলছি তোমরা কি আগে এই জিনিসটা দেখেছিলে? বলছি না, আমরা শুতে যাওয়ার আগে দেখলাম। আর সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস ওরা দেখিয়েছে, যে বলছে আরেকটা জিনিস দেখবে। বলছে কি? সবাই খাট থেকে নামলো, খাটের চাদরটা যখন সরালো তখন খাটের যে গদিটা ছিল বা যেটা বলো, রক্তর ছোপ ছোপ। মানে ধরো তোমাকে যদি আমি মারি, তোমার যে রক্ত জমে, তো আমাদের যদি একটা জায়গায় রক্তটা পড়ে সেই জায়গায় কিন্তু রক্তটা ছোপ জমাট হয়ে বেঁধে যায়। যায়। হ্যাঁ, একদম ওরকম, একটা দুটো না, অনেকটা 4-5টা করে রক্তর ছোপ ছোপ। এবার সেই দেখে তো আমরা খুবই ভয় পেয়ে যাই। আর তখনই না ওই কেয়ারটেকারকে ফোন করি যে এই ব্যাপার। কেয়ারটেকারটা আসে উপরে, এসে বলছে যে কি হয়েছে? বলছে এই ব্যাপার। তখন কেয়ারটেকারটা দেখে বলে ওই এইসব কিচ্ছু না, এসব আছে কোনো বাচ্চারা আগে আপনাদের আসার আগে তাদের ঘরে একটা বাচ্চা ছিল, সেই বাচ্চার পায়ের ছাপ আমি ক্লিন করে দিচ্ছি। বলছে এইটা তো আগে ছিল না। বলছে আপনারা ভুল দেখেছেন। বলছে না, এটা কিন্তু আগে ছিল না। বলছে আপনারা ভুল দেখেছেন, এই রাত্রেবেলা দেখুন, এত কথা বলবেন না, আমি ক্লিন করে দিচ্ছি। তাই সে কী করে, সে একটা কাপড় দিয়ে ওই পায়ের ছাপটা ক্লিন করে দেয়। আর তখন মামি বলে যে আর এই দাঁড়াও, এই বিছানার চাদরটার তলায় দেখো রক্তের ছোপ ছোপ। বলছে কোথায়? বিশ্বাস করবে না, যখন লোকটাকে দেখাতে যাই কোনো দাগই ছিল না, স্ট্রেঞ্জ বিষয়। কোনো দাগই ছিল না। আমরা 10 থেকে 11 জন কিন্তু ভুল দেখবো না আকাশ। সেটাই তো। কেয়ারটেকারটা বলছে আপনারা কি মজা করছেন আমার সাথে? তখন মামা না রেগে গেছে, বলছে আপনার কি মনে হচ্ছে আমাদের দেখে যে আমরা মজা করতে পারি আপনার সাথে? তখন কেয়ারটেকারটা বলছে যে দেখুন, রাত্রে হয়েছে, আর ডাকাডাকি করবেন না বলে এক কথা সে মানে এক রেগে চলে যায় নিচে। এবার তখন আমরা ঠিক করি যে আমরা আমাদের রুমে থাকবো না, আমরা মামাদের রুমে একসাথে থাকবো। আর দাদা বৌদি যেহেতু বিয়ে হয়েছে সেহেতু তাদের একটা রুম দিতেই হবে। আর দাদাকে বলে যে, মামি বলে যে তাহলে তোরা উপরে যা, তোদের রুমেই থাক। তো দাদার বৌদি উপরে যায়। আমরা তখন আর ঘুমাইনি, আমরা যে সোফায় বসে, একজন সোফায় বসে, একজন খাটে বসে লাইটটা জ্বালিয়ে, মানে তখন না কেউ কোনো কথা বলার পরিস্থিতিতে ছিলাম না। আর তখন মামা একটা কথা বলে, আর ও বলে রাখি আমাদের সাথে যে ড্রাইভারটা এসেছিল তার রুম নিচে ছিল। আর দেখবা হোটেলের সাথে ড্রাইভারের একটা অ্যাটাচ রুম দেয়, সেটা মানে কিছুটা পেড করতে হয় ওদের। তো ড্রাইভার রুম তো ড্রাইভার ঘুমিয়ে পড়েছে। তখন মামা বলছে যে রিকু, ও বলছে হ্যাঁ মামা বলো। বলছে মনে আছে যে আগের দিন রাত্রেবেলায় রাত 12টার সময় কে একটা এসে বলেছিল না যে ওখানে গেলে তোদের বিপদ হবে বা ওখানে যাওয়াটা ঠিক হচ্ছে না? যে হ্যাঁ মামা ঠিক বলেছে। বলছে জিনিসটা কি মানে সে কি করে জানলো? আর সত্যি তো আমাদের এখানে এসে মানে কিছু না কিছু হচ্ছে আমাদের সাথে। এবার তখন আমার সত্যি কথা বলতে আমি, মামা আর ড্রাইভার ছাড়া জিনিসটা কেউ জানতো না। তখন
সবাই জিজ্ঞাসা করে যে কী হয়েছে, তখন মামা বলে সবাইকে বলে যে আগের দিন আসার সময় এরকম একটা গাড়ি এসেছিলো, গাড়ির থেকে মুখ বাড়িয়ে এই কথাগুলো বলে। বলছে কী বলছিস, তুই তো আগে বলিসনি। আমার মা বলছে আমি ভেবেছি হয়তো আমার কোনো বন্ধু হতে পারে, সে আড্ডা মারছে। বলছে কি করা যায়? বাবা বলছে এক কাজ কর, কালকে সকালে রুমটা চেঞ্জ করি, আমরা তো বলবো যে আমাদের প্ল্যান চেঞ্জ হয়েছে, আমরা থাকবো না, আমরা অন্যদিকে যাব। বলছে হ্যাঁ তাই করা যাক, রুমটা চেঞ্জই করতে হবে, কিচ্ছু করার নেই। ঠিক কথা বলছি, আর আমাদের দরজাতে না জোরে জোরে কে ধাক্কা মারছে। দরজাটা খুলে দেখি দাদা আর বৌদি, বলছে আর হাঁপাচ্ছে তারা দুজনে। আর মা বলছে কী হয়েছে? বলছে তুমি শিগগিরই উপরে চলো, আমাদের রুমে চলো, দেখবে চলো। তা মোটামুটি আমার মা, মামি আর দিদি ফিদি যারা ছিল তারা কেউ যায়নি। মামারা বলেছিল তোরা ঘরেই বস, আমরা গিয়ে দেখে আসি। আমরা যতগুলো ছেলে ছিলাম, আমি, আমার বাবা আর যারা ছিল, মামা, সবাই মিলে উপরে যায়। উপরে গিয়ে ওদের রুমে যখন ঢুকি, তখন ওদের রুমে পুরো জানলা দরজাটা পুরো বন্ধ ছিল। বিশ্বাস করবে না যে কি বাজে গন্ধ বেরাচ্ছিল। আর না পুরো রুমটাতে কি বলবো, 10টা ধূপকাঠি জ্বালালে যেমন ধোঁয়া হয়, বা কোনো কিছু পোড়ালে যেমন ধোঁয়া হয় সাদা কালো মিশিয়ে, সেরকম ধোঁয়া পুরো ওই রুমটাতে পুরো ঘুরে বেড়াচ্ছে। এক কথায় বলতে পারো পুরো ছড়িয়ে গেছে। এবার তখন দাদাকে জিজ্ঞাসা করে যে তুই কি কিছু ধরিয়েছিস? বলছে আমি কি ধরাবো, আমরা তো যা শুয়েছিলাম, কিছুক্ষণ পরে থেকে এই অবস্থা। তো লাইট তো জ্বালানো ছিল, তারপরে সবাই দেখলাম যে জানলা দরজা সব বন্ধ আছে, কোনো কিছু কোথাও নেই, ধোঁয়াটা কোথার থেকে। তখন মামা বললো, দাদাকে বললো তোর এই রুমে থাকতে হবে না, তুই চল আমাদের সাথে নিচে। কোনো রকম বিশ্বাস করবে না, দাদাকে নিয়ে কোনো রকম নিচে আমরা এসছি, আমাদের রুমে কোনো রকম আমরা এসে সরি আমাদের রুমে না, মানে মামাদের রুমে আমরা ঢুকেছি। আমরা ঢুকে দরজাটা ভিতর থেকে ভালো করে বন্ধ করেছি, আর বন্ধ করে সব 11 জন মানুষ ওই রুমে ছিলাম। আমরা নিজেদের মধ্যে কথা বলছি যে কি করা যায়, আর এই জিনিসটা বা কেনই হচ্ছে। ঠিক কথা বলতে বলতে একটা না বাচ্চার কান্না শুনতে পাই আমরা। একদম বললাম না, ওই যে বলেছিলাম না একটা পা দেখা, মানে পায়ের ছাপ দেখা গেছিলো, একদম মনে হচ্ছে সে সবে হয়েছে, সদ্যজাত। সে না কাঁদছে, মানে সে কান্না, মানে কি কান্না, বিশাল পরিমাণে কাঁদছে। আর একটা কথা, আমরা সকালে না খেয়াল করিনি যে ওই রুমের, আমরা যেই দোতলায় ছিলাম, শুধু ওই দোতলাতে আমরাই ছিলাম, আর কেউ ছিল না। আমরা যেখানটায় ছিলাম সেখানে 3টে ঘর ছিল, তার মধ্যে আমরা একটা ঘর নিয়েছি, মামারা একটা ঘর নেয়, আর একটা ঘর তালাবন্ধ। সেম দাদাদেরও উপরে, আমার ঠিক মনে পড়ছে না, হ্যাঁ দাদাদেরও উপরে 3টে রুম ছিল। এবার আমরা যখন ঢুকি তখন দেখি ওই দাদার রুম থেকেই দুটো কাকু কাকি বেরিয়েছে, মানে তারা সবাই চেক আউট করেছে, আমরা সেটা দেখি। আর ওই হোটেলটাতে কোনো আমরা লোকজন দেখি না, মানে এখনো মনে পড়েনি আমার যে ছিল কিনা। আর সেই কান্নার আওয়াজটা কোথার থেকে আসছে আমরা খুঁজেই পাইনি। কেউ জানলা খোলে, কেউ দরজা খোলে, বাইরে যায়, নিচে যায়, কিন্তু যেই দরজা খুলে বাইরে যায় তখন আর কান্নার আওয়াজ নেই। আবার যখন দরজা বন্ধ করে ঘরে আসে তখন আবার কান্নার আওয়াজ। মামা বলছে ইমিডিয়েটলি আমাদের এই রুমটা ছাড়তেই হবে। তখন প্রায় 2:30 বাজে রাত, আর ছাড়া মানে তো এক্ষুনি ছাড়া না, পসিবল না ওই রাত্রেবেলায়।
আমার বলতে বলতে একটা কথা মনে পড়ে গেল, তোমাদের হয়তো আমি আগেও এরকম কাইন্ড অফ একটা ঘটনা বলেছিলাম, মনে আছে? পুরীর একটা ঘটনা বলেছিলাম, হোটেল রাজমহল। হোটেল রাজমহল। বন্ধুরা, তোমরা যদি শুনতে চাও তাহলে আমাদের আই বটনে সেই লিঙ্কটা দেওয়া থাকবে, তোমরা একবার গল্পটা শুনতে পারো। তো যাই হোক, মামা আমাদের তখন একটা কথা বলে যে, একটা কথা চিন্তা করে দেখেছিস, আমরা যখনই 2 ফ্যামিলি বা 3 ফ্যামিলি মিলে এক জায়গায় যাচ্ছি, যেখানে জায়গায় ঘুরতে যাচ্ছি, সেইখানে আমাদের সাথে কিছু না কিছু হচ্ছে। এর ব্যাপারটা কি? এটা টেন্স বিষয় কিন্তু। অবশ্যই। ধরো আমরা যদি 4 জন একা যাই, সেই জায়গায় কিন্তু কিছু হয় না। আমরা যেই মামাবাড়ির সাথে যাই বা মামারা যেই আমাদের সাথে যায়, সেই জিনিসগুলো হয়। তো মামা বলছে যে, যে করে হোক কালকে সকালের মধ্যে না আমাদের রুমটা চেঞ্জ করতেই হবে, না হলে সেই পুরীর মতন ঘটনা হতে পারে। মামা বলছে এই কথাটা। আর ওই যেই ঘটনা হয়েছিল, সেই ঘটনা একদম মানে ওটা তো এখনো আমাদের মনে আছে। এবার আমরা সারা রাত আর ঘুমাতে পারিনি। রুমের লাইট জ্বালানো ছিল, সব কিছু জ্বালানো ছিল। আমরা একটা মানে অনেকে সবাই বসে রয়েছে, অনেকে খাটে বসে রয়েছে। আবার শীতকাল, কেউ তার নিচে বসতে পারবে না। নিচেটা কি হচ্ছে, তোমার টাইলস বসানো, আর বিশাল ঠান্ডা। সবাই একটুখানি মানে ঘুমিয়ে পড়বে ভাব, মানে একটু ঝিম মারা টাইপের ভাব। তখনই দরজাতে আবার সেই জোরে জোরে আওয়াজ হয়। এবার মামা ভেবেছে হয়তো দাদারা এসছে। এবার মামা উঠে দরজাটা খুলতে যায়, আর তখন দেখে যে দাদা তো আমাদের সাথে। দরজাটা থাকা মানে আওয়াজ করছে কে দরজাতে। আমার বাবা আর আমার মা বলছে, ভাই, মানে মার ভাই হয়, বলছে, ভাই দরজাটা খুলিস না, দরজাটা খুলিস না, যে যা করছে করতে দে, যে যা করছে করতে দে, যার যা ইচ্ছা হয় করতে দে, সবাই একসাথে থাক, আর ঠাকুরকে ডাক যে যাতে আমাদের আর কিছু না হয়। তো যা হোক, মামা তখন দরজাটা খোলেনি। কিছুক্ষণ পরে আওয়াজটা বন্ধ হয়ে যায়। প্রায় 3:30 বাজে তখন আবার সেম আওয়াজ দরজাতে হয়। এবার মামা না এক প্রকার রেগে মুগে গিয়ে দরজাটা খোলে। খুলে বলছে, কে কে কোথায় আছিস? দেখে কেউ নেই। আর স্বাভাবিক কথা, ওই রাত 3:30 সময় কে তোমাকে জ্বালাবে? মামার ফোনে ফ্ল্যাশটা জ্বালিয়ে সব জায়গায় দেখে, আর বিশ্বাস করবে না, পুরো হোটেলটা ব্যালকনিটা পুরো ঘুটঘুটে অন্ধকার, সব করে লাইট অফ করা, সব করে লাইট অফ করা। মামা আবার ঘরে ঢুকে এসে বলছে, বাইরেতে একটা লাইটও ঝুলছে না, আর কেউ কোথাও নেই। মা বলছে, তোকে বারবার বললাম তুই দরজাটা খুলিস না, যা হচ্ছে হতে দে, সকালটা হলেই আমরা রুমটা ছাড়বো। এবার দরজাটা আবার আটকিয়ে তখন আবার সবাই ঠাকুরকে ডাকছি, মানে সবাই একসাথে বসে রয়েছি যাতে আর কিছু না হয় আমাদের সাথে। আর সত্যি কথা বলতে তখনের পর থেকে আর কিছু হয় না, কিছু আমাদের সাথে হয়নি। ঠিক ভোরে আলোটা ফোটে, মানে আর শীতকালে তো দেখবা 5টা বাজলেও তখন রাত মনে হয়। খুব দেরিতে সকাল হয়। হ্যাঁ, 6টা যখন বাজলো, 6:30, 6টা যখন বাজলো, তখন মামা, আমি, দাদা, বাবা সবাই গিয়ে রিসেপশনে যাই। তখন দেখি রিসেপশনে একটা লোকও নেই। আমরা রিসেপশনের লোকটাকে ফোন করি, উনি হয়তো ঘুমাচ্ছিল। ফোনটা তুলে এসে বলছে, আমি আসছি। এবার এসে রিসেপশনে বলছে, হ্যাঁ কী হয়েছে, সকাল সকাল ডেকে তুলতেন। বলছে, দাদা আমরা রুম ছাড়বো। বলছে, আপনাদের তো 2 দিনের বুকিং ছিল। বলছে, না আমাদের বাড়িতে খুব প্রবলেম হয়ে গেছে, আমাদের
এমার্জেন্সি পড়ে গেছে, আমাদের যেতেই হবে। বলছে তাহলে কিন্তু আমরা পুরো টাকা কিন্তু আপনার মানে সব টাকা কিন্তু ফেরত দিতে পারবো না, 2 দিনের টাকা কেটে রাখ। বলছে আপনি 2 দিন কেন, আপনি 3 দিনের টাকা কেটে রাখেন, আমাদের কিছু যায় আসে না, আমাদের রুম ছাড়তেই হবে। বলছে আচ্ছা ঠিক আছে। উনি আমরা রুম টুম মানে আমরা রুম ওই টাকা পেড করে ড্রাইভারকে ফোন করলাম, ড্রাইভারকে আমরা ডেকে উপরে নিয়ে গেলাম। ড্রাইভার রুম নিচে ছিল। ড্রাইভার তো ঘুম চোখে বলছে দাদা কী হয়েছে সকাল সকাল ডাকলে? বলছে তোমার রুমে কি তুমি কোনো কিছু দেখতে পেয়েছো? বলছে কেমন? বলছে কোনো আওয়াজ বা কোনো কিছু? বলছে না আমি তো সেই তখন ঘুমিয়েছি, আর তো কিছু দেখিনি। বলছে তখন মামা বলছে যে জানো আমাদের সাথে এই ব্যাপার হয়েছে, মানে পুরো ঘটনাটা ড্রাইভারকে বলে। তখন ড্রাইভার বলে একটা কথা যে দেখুন আমরা তো ড্রাইভার মানুষ, আপনারা এসছেন একটা জায়গায় ঘুরতে, এই কথাটা আমার বলা উচিত না। আমি যখনই এই রাস্তাতে ঢুকেছি তখনই আমি বুঝতে পেরেছি যে আপনাদের সাথে কিছু না কিছু হবে। বলছে মানে? বলছি অ্যাকচুয়ালি জায়গাটাই দীঘার ব্যাক সাইডে, এই জায়গাটা অনেক কাহিনী আছে। এই জায়গাটা অ্যাকচুয়ালি কিন্তু কবরস্থান ছিল, এখন সেটা বন্ধ হয়ে ওখানে হোটেল হয়। বলতে আর তুমি আগে বলোনি কেন? বলছে ওই তো আপনারা আমাকে টাকা দিয়ে নিয়ে এসছেন, আমি যদি বলি তখন বলবেন যে আপনি জ্ঞান দিচ্ছেন। বলছে হ্যাঁ তাও তো ঠিক। বলছে ঠিক আছে কী করেছেন, রুম কি চেক আউট করবেন? বলছে হ্যাঁ চেক আউট তো অবশ্যই করবো। তো আমরা মানে বিশ্বাস করো যা কাপড়ে ছিলাম ওই কাপড়ে চোখ বন্ধ করে লাগেজ টাগেজ গুছিয়ে গাড়িতে উঠেছি। গাড়িতে উঠে ড্রাইভারকে বলছি তুমি এখান থেকে বেরিয়ে তারপরে যা ঠিক করার করবে। আমরা যখন গাড়িতে উঠে যখন বেরাই তখন যখন হোটেলের দিকে তাকাই, হোটেলটা না যে কি অদ্ভুত দেখতে লাগে, মানে বিশ্বাস করবে না। মর্গ দেখেছো? মর্গ হুম। একদম কাইন্ড অফ মর্গের মতন দেখতে লাগে হোটেলটা। ড্রাইভার কোনোরকম গাড়িটা, অত বড় গাড়ি তো ঘোরানোর জায়গা তো টাইম লাগে, ও গাড়িটা ঘুরিয়ে আমাদের তুলে মেন রাস্তায় যায়। এবার গিয়ে বলছে তাহলে কী করবো? বলছে তুমি তোমার কোনো চেনাশোনা হোটেল আছে বা তোমরা তো আসো এখানে? বলছে হ্যাঁ আছে। বলছে সেখানে নিয়ে চলো আমাদের। তো সমুদ্রের পাশে একটা হোটেল ছিল, হোটেলটার নাম পুষ্পা, খুব সুন্দর হোটেল। আমরা হোটেলে উঠি, হোটেলে গিয়ে চেক ইন করে গিয়ে আমরা রুমে ঢুকে এবার তখন আমরা সবাই একসাথে বসে কথা বলছি যে ব্যাপারটা কী হলো। আর বন্ধুরা তোমাদেরও আমি আর একটা গল্প বলেছিলাম যে মাওয়ারি কালী পুজো। আমার যেই মামাটা ছিল সেই মামাটা এবার আসেন। এবার তিনি হচ্ছেন ঠাকুরের ভক্ত। সে মামাকে ফোন করি, মানে মামা ফোন করে তার বড় দাদা, বলে দাদা এই ব্যাপার। বলছে এক কাজ কর তোরা কদিন আছিস? বলছে আমরা তো ছেলেপেলে তো কেউ ঘুরতে পারিনি, এরকম একটা ব্যাপার হয়েছে। বলছে তোরা এক কাজ কর তোরা থাকিস না, তোরা চলে আয়, তোরা দীঘার থেকে চলে আয়। বলছে চলে আসবো? বলছে হ্যাঁ চলে আয়। আর যাই হোক আমরা আলোচনা করলাম যে কী করা যায়। সকালে উঠে একদম সকালে চেকিং, মানে আর্লি চেকিং নিয়েছে। আর দীঘায় অনেক হোটেলে দেখবা 10টা-11টার সময় চেকিং, আর আমরা চেকিং করেছি মোটামুটি 8:30টার দিকে, মানে একটু কিছু বেশি টাকা দিয়ে আর্লি চেকিং করেছি। তখন মামারা ঠিক করছে এক কাজ কর, যখন দীঘাতে এসছি আমরা এখান থেকে নয় দুপুরে খেয়ে দিয়ে বিকেলবেলায় বেরাই, রাতের মধ্যে বাড়ি ঢুকে যাবো। তো ড্রাইভারকে বললো যে তোমার কোনো সমস্যা আছে? বলছে না আমার কি সমস্যা, আপনারা যা বলবেন তাই তো আমি করবো। যা হোক দীঘাতে সেদিন মোটামুটি ভালো ঘুরে টুরে স্নান টান করে আমরা সমুদ্রে স্নান টান করে বিকেলবেলায় গাড়ি ছাড়ি ওখান থেকে। বিকেল 4টের সময় গাড়ি ছাড়ি ওখান থেকে। দীঘার থেকে আমাদের গোবরডাঙ্গা আসতে মোটামুটি 6 ঘন্টা টাইম লাগে। রাস্তায় জ্যাম ট্যাম ছিল। রাত 10:30-11টার সময় আমরা বাড়ি পৌঁছালাম, গোবরডাঙ্গায় পৌঁছালাম। আর তখন আমরা যখন বাড়ি আসি তখন ড্রাইভারের মতন ছেড়ে দেওয়া হয়, ওকে সব বুঝিয়ে টুঝিয়ে ছেড়ে দেওয়া হয়। আমরা মামা বাড়িতে তখন ছিলাম। আর যেই মামাটা মানে আমার মেজো মামা,
তখন মেজো মামাকে সবাই বললো যে এই ব্যাপার, যে দাদা জানিস এই হয়েছে। তো মামাকে বলি যে সবাই বলে যে এই ব্যাপার। আর আগে আমাদের এখান থেকে যাওয়ার ওই ঘটনাটাও বলি যে ও একটা গাড়ি এসেছিল, গাড়ি এসেই বলে, মা বলছে যা হোক, যা হয়েছে হয়েছে, বাদ দে। আর দেখবা মানে বাড়ির কোনো বড়জন থাকলে আমরা কোনো কাজ করলে তাদের আগে জিজ্ঞাসা করি যে এই কাজটা করব, সবাই জিজ্ঞাসা করি। আর সত্যি কথা বলতে আমার মা বাড়িতে দাদু দিদা মারা যাওয়ার পরে সব মেজো মামা আর বড় মামা তাদের সব কিছু জানিয়ে আমরা কাজ করি। যাওয়ার আগেও মেজো মামাকে জানানো হয়েছিল, তো মেজো মামা বলেছিল যে তোরা যাস না, কিছুদিন পরে যা। তো এক প্রকার বলতে পারো যে মেজো মামাকে না জানিয়ে আমরা গেছিলাম। তো মেজো মামা বলছে আমি তোদের বারণ করেছিলাম যেতে, তোরা যাস, তোরা গেলি, কথা শুনলি না। যা হোক, তোদের বড় কোনো বিপদ ঘটেনি, সেটা কপাল অনেক অশেষ ভালো। বলছে সে তো অবশ্যই, সবাই মেজো মামা একটু সবাইকে মানে একটু রাগ দেখালো, সেটা হয় আর কি বড়রা। সেই দিন সেই রাত্রে আমার ছোট মামার না মানে কি বলবো, খুব শরীর খারাপ হয়, খুব শরীর খারাপ হয়, জ্বর, পায়খানা, বমি সব মানে হট করে হয়ে যায়। মেজো মামা বলছে যে হয়তো ভয় পেয়েছে তার জন্য হয়েছে, তাকে ঝাড়ানো হয়েছে। আর লোহাপোলার জল দেখবা আমাদের মা বাবা খাওয়ায়, লোহাপোলার জল ভয় পেলে, জল টল খাইয়ে সুস্থ হয়। তো বন্ধুরা, এই ছিল হচ্ছে আমার আজকে গল্প, আমার লাইফের ঘটে যাওয়া একদম সত্যি ঘটনা তোমরা বলতে পারো। আমার মনে হলো তোমাদের কাছে শেয়ার করা উচিত, তাই তোমাদের কাছে শেয়ার করলাম। যদি গল্পটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের জানিও। শুভরাত্রি। আমরা শুনছিলাম রিকুর মুখ থেকে আরও একটি রোমহর্ষক ভৌতিক গল্প। আমরা সবাই যখন গল্পটা শুনছিলাম আমাদের আসলে অনেক ভয় লেগে গিয়েছিল, যে আমরা নিজেরা ভেতর থেকে অনুভব করছিলাম যে আসলে আমরা যদি কোনো হোটেলে ঘুরতে যেতাম, বা তোমরা দীঘা বলো বা পুরী বলো, যে কোনো ট্যুরিস্ট স্পটে ঘুরতে যেতাম, আর সেখানে যদি হোটেল নিয়ে থাকতাম, আর আমাদের সাথেও যদি এমন অবিশ্বাস্যকর একটা ঘটনা ঘটতো, তাহলে আমাদের কী অবস্থা হতো। বন্ধুরা, আজকের গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের একটা লাইক দিয়ে উৎসাহিত করো, কারণ তোমাদের একটি লাইক আমাদের এরকম আরও নতুন নতুন গল্প বানাতে অনেক উৎসাহিত করে। দেখা হবে বন্ধুরা পরবর্তী নতুন এপিসোডে আরও একটি নতুন রোমাঞ্চকর গল্প নিয়ে। আজকের জন্য শুভরাত্রি।